রাজনগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত রাকেশ। সে তার পরিবার নিয়ে থাকতো। তার একটি গরু ছিল। সে তার গরুর দুধ দিয়ে অনেক পিঠা মিষ্টি বানাতো আর সেগুলো বিক্রি করত। এভাবে চলছিল তাদের জীবন। খা খা, বেশি করে খা। তুই তো আমার সব কিছু। তোর জন্য কাল বেশি করে ঘাস কেটে নিয়ে আসবো। মন ভরে খাবি। রাকেশ তার গরুর সাথে এভাবে কথা বলতে থাকে আর ঘাস খাওয়াতে থাকে। তখনই সেখানে রাকেশের বউ চলে আসে আর বলে, সারাদিন কি এই গরুকে নিয়ে পড়ে থাকলে চলবে? ওদিকে বানানো যা মিষ্টি ছিল সব শেষ। এখন আবার মিষ্টি বানাতে হবে। ও নিয়ে তুমি আর চিন্তা করো না। আমাদের এই প্রিয় গরু যতদিন আছে ততদিন কোনো চিন্তা নেই। এই গরুই যে আমাদের সব। এ দুধ না দিলে তো কোনো কিছুই সম্পূর্ণ হতো না। তাই তো একে মন ভরে খাওয়াচ্ছি। হয়েছে, এবার চলো মিষ্টি বানানো শুরু করি। তারপর রাকেশ ও তার বউ মিষ্টি বানাতে লাগলো। মিষ্টি পিঠে এগুলো বিক্রি করে তাদের সংসার ভালোই চলতো। একদিন বিকেল বেলা রাকেশ তার দোকানে বসেছিল। তখন সেখানে করিম এলো আর রাকেশকে বলল, কি ব্যাপার দাদা, তোমার ব্যবসা কেমন চলছে? শুনলাম তোমার দোকানে নাকি প্রতিনিয়ত অনেক ভিড় জমে থাকে। হ্যাঁ দাদা, ভালোই চলছে। খাঁটি দুধ দিয়ে মিষ্টি বানাই। মিষ্টিগুলো অনেক ভালো হয়, তাই তো সবাই কিনতে আসে। এখন তো দুধের অনেক দাম, আর মিষ্টি বানানে তো অনেক দুধ লাগে। তা তুমি এত দুধ কোথা থেকে পাও? আরে দাদা, তুমি যে কি বলো না! কোথা থেকে আর পাবো? সবই তো আমার প্রিয় গরুটাই দিচ্ছে। কি বলো, তোমার গরু আছে? আগে তো জানতাম না। চলো চলো, তোমার গরুটা দেখেই আসি। তারপর রাকেশ করিমকে তার বাড়িতে নিয়ে আসে আর গরু দেখাতে লাগে। তখন করিম মনে মনে বলে, আরে, গরুটা তো দেখছি অনেক স্বাস্থ্যবান আর অনেক বড়। তাই তো বলি, রাকেশ দাদার দিন এত ভালো যাচ্ছে কি করে? কি ব্যাপার দাদা, তুমি কোনো কথা বলছো না যে? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার গরুটাই দেখছিলাম। বেশ ভালোই আছে তোমার গরুটা। তাহলে থাকো দাদা, আমি এবার বাড়িতে যাই। আচ্ছা দাদা, ঠিক আছে। তারপর করিম রাকেশের বাড়ি থেকে চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, যে করেই হোক, আমার এই গরুটা চুরি করতেই হবে। এই গরু বিক্রি করলে আমি অনেক বড় লোক হয়ে যাব। যেই বলা সেই কাজ। 2-3 দিন কেটে যাওয়ার পর করিম কিছু লোক নিয়ে রাকেশের বাড়িতে যায়। আর গরুটি চুরি করে নিয়ে আসে। পরদিন সকালবেলা কি গো, গরুটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। যাও তাড়াতাড়ি গরুটাকে খাবার দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই বলে রাকেশ গরুর ঘরে গেল আর তখনই চিৎকার করতে লাগলো। হায় হায়, এ কি সর্বনাশ! আমার গরু কোথায় গেল? রাকেশের এমন চিল্লাচিল্লি শুনে রাকেশের বউ সেখানে এলো আর বলল, আরে, কি হলো? এত চেঁচাচ্ছ কেন? এ কি, আমাদের গরুটা কোথায় গেল? ওগো, তুমি কিছু বলছো না কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না বউ। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো? তাহলে আমাদের এখন কি হবে? তাদের কান্নাকাটি শুনে গ্রামের অনেক লোকজন জড়ো হলো। সবাই বলা বলি করতে লাগলো। আরে চাচা, কি হলো? আপনারা এত সকালবেলা কান্নাকাটি করছেন কেন? আমার গরুটা চুরি হয়ে গেছে। আমার প্রিয় গরু। হায় হায়, এসব আপনি কি বলছেন চাচা? গরু চুরি হয়েছে? আমারও তো দুটো গরু আছে। যদি চুরি হয়ে যায়, যাই যাই, আমি বরং বাড়িতেই যাই।
এই বলে সেখান থেকে সবাই চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আস্তে আস্তে রাকেশের জমানো সবকিছু শেষ হতে লাগলো। আর একদিন রাকেশের বউ রাকেশকে বলল, কি গো, এভাবে আর কতদিন চলবে? জমানো যা ছিল সব তো শেষ হয়ে যাচ্ছে। আমিও তো কিছু বুঝতে পারছি না, কি করব এবার আমি? আমি তো আর অন্য কোনো কাজও জানি না, কি হবে এবার? তুমি একবার বাহিরে গিয়ে দেখো, ভালো কোনো কাজ পাও কিনা। আচ্ছা ঠিক আছে, আমি বরং কালকে বাহিরে যাব, দেখি ভালো কোনো কাজের সন্ধান পাই কিনা। এভাবেই সে দিনটা কেটে গেল। পরদিন সকালবেলা রাকেশ কাজের উদ্দেশ্যে বের হলো আর হাঁটতে লাগলো। অনেক জায়গায় গিয়ে কাজ খুঁজতে লাগলো। রাকেশ হাঁটতে হাঁটতে এক জঙ্গলের কাছে চলে এলো আর বলল, যাই ওই গাছগুলোর নিচে বসে একটু বিশ্রাম করি। এই বলে রাকেশ সেই গাছগুলোর নিচে গেল আর বিশ্রাম নিতে লাগলো। এমন সময়ে রাকেশ সেখানে ঘুমিয়ে পড়ল। কিছু সময় পর রাকেশের ঘুম ভাঙলো আর তখনই সে একটি ছোট বাছুরকে দেখতে পেল। আরে এ কি, এই বাছুরটি কার? আর এখানে বা এলো কিভাবে? আমার পাশে এভাবে বসে আছে। আয় আয়। এই বলে রাকেশ গরুটিকে ধরলো আর তার শরীরে একটি দড়িও ছিল। রাকেশ আশেপাশে ভালো করে তাকাতে লাগলো, কিন্তু কোথাও কোনো বাড়ি দেখতে পেল না। এখানে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, তাহলে এই বাছুরটি কার? রাকেশ অনেকক্ষণ সে গরুকে নিয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ এই গরুকে নিতে এলো না। তখন রাকেশ গরুকে নিয়ে বাড়িতে চলে এলো আর বাড়িতে আস্তে আস্তে রাত হয়ে গেল। বউ, ও বউ, তাড়াতাড়ি দরজা খোলো। আরে, তোমার আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলে সারা রাত? আরে দেখো কাকে নিয়ে এসেছি। এ কি, এই গরুকে তুমি কোথায় পেলে? আর কার গরু এটা? তখন রাকেশ সব ঘটনা খুলে বলল। এসব শুনে রাকেশের বউ অনেক খুশি হয়ে গেল আর বলল, খুব ভালো হয়েছে গো, এই গরুকে অনেক যত্ন করে বড় করব। যাও যাও, ওকে বরং ঘরে রেখে আসো। তারপর রাকেশ সেই গরুটাকে ঘরে রেখে দিল। এভাবেই দিন যেতে লাগলো। তারা সেই গরুটাকে লালন পালন করতে লাগলো আর সেই গরুটি বড় হয়ে গেল। একদিন সকালবেলা রাকেশের বউ গরুটিকে খাবার দিতে গেল। হায় হায়, গরুকে দেখতে এমন লাগছে কেন? পুরো শরীর তো সোনালী কালার হয়ে গেছে। এ আমি কি দেখছি? ওগো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসে দেখো। তখনই সেখানে রাকেশও চলে আসে আর গরুকে দেখে অবাক হয়ে যায়। আর তারা দুজন গরুকে নিয়ে বলাবলি করতে থাকে। তখনই সেই গরুটি কথা বলতে থাকে। তোমরা আমাকে নিয়ে এত গবেষণা কেন করছো? আমি হলাম এক সোনালী গরু, আমি কথা বলতে পারি। আমার প্রতি তোমাদের এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একে এসব আমি কি দেখছি? কোনো স্বপ্ন দেখছি না তো? যা হচ্ছে সব বাস্তব। আমি তোমাদের ব্যাপারে সব কিছু জানি। আমি তোমাদের প্রিয় গরু হয়ে থাকতে চাই, আর আমি তোমাদের সব দিকে সাহায্য করব। সত্যি সত্যি বলছো তুমি? এসব শুনে রাকেশ ও তার বউ অনেক খুশি হয়ে যায়। তখনই সেই গরুটি তাদেরকে এক হাড়ি স্বর্ণ দেয়। এসব পেয়ে তারা অনেক আনন্দিত হয়। তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় গরু, আমাদের এভাবে সাহায্য করার জন্য।
আজ থেকে তোমার নাম স্বর্ণকমল। তুমি দেখতে যেমন তেমনি তোমার নামও। তোমাদের এই নাম আমার অনেক পছন্দ হয়েছে। এভাবেই আস্তে আস্তে অনেক দিন চলে গেল। তাদের গরু স্বর্ণকমলের মাধ্যমে তারা আস্তে আস্তে বড়লোক হতে লাগলো, সবার অনেক উপকার করতে লাগলো। আর এসব ঘটনা করিম জানতে পেল। এ কি করে সম্ভব? গরু চুরি হওয়ার পরেও তারা আবার এত ধনী কি করে হলো? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। করিম খোঁজ নিতে লাগলো, আর তখনই সে স্বর্ণকমলের ব্যাপারে জানতে পেল আর বলল, এবার একেও আমার চুরি করতে হবে। পরদিন রাতেই করিম একা রাকেশের বাড়িতে গেল আর গরুটিকে চুরি করতে লাগলো। তখনই সেই গরুটি তার লেজ দিয়ে করিমের গলা পেঁচিয়ে ধরলো, আর করিম চেঁচাতে লাগলো। আহ আহ বাঁচাও বাঁচাও, মরে গেলাম। করিমের চেঁচামেচি শুনে সেখানে রাকেশ ও তার বউ চলে এলো। এসব ঘটনা দেখে ফেললো, আর করিম তাদেরকে সব কথা খুলে বলল আর ক্ষমা চাইলো। স্বর্ণকমল, এবারের মতো করিমকে মাফ করে দাও। ও আর কখনো এরকম কাজ করবে না। তারপর স্বর্ণকমল করিমকে ছেড়ে দিল, আর করিম দৌড়ে পালিয়ে গেল। আর অন্যদিকে রাকেশ ও তার বউ তাদের প্রিয় গরু স্বর্ণকমলকে সাথে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। দিনকালের যে অবস্থা, কখন যে বৃষ্টি পড়ে কে জানে। এদিকে কদিন থেকে ভালো রোজগারও হচ্ছে না। খালি হাতে বাড়িতে ফিরলে গিন্নি তো আবার চেঁচামেচি করবে। যাই, একটু বাজারে যাই, দেখি বাকিতে কিছু পাই কিনা। আরে গোপাল দাদা যে, তোমার কাছে এলাম। আমার কাছে? কেন রে? আমার কাছে আবার কি দরকার? দরকার আছে জন্যই তো এলাম। তা তোমার দোকানে সব সবজি আছে দেখছি। আমাকে বাকিতে যদি কিছু সবজি দিতে তাহলে ভালো হতো। যে ব্যবসার অবস্থা, তার মধ্যে আবার বাকিতে চাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তবে টাকাটা একটু তাড়াতাড়ি দিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, এ নিয়ে তোমায় আর ভাবতে হবে না। তুমি ঠিক সময়ে টাকা পেয়ে যাবে। এরপর মহেশ সেখান থেকে বাজার নিয়ে বাড়িতে চলে আসে আর তার স্ত্রীকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, বাহিরে বেরিয়ে এসো। কি হলোটা কি? চেঁচাচ্ছ কেন? এই নাও, বাজার করে এনেছি। ভালোই করেছো। বাড়িতে কোনো বাজার ছিল না, আর বাজার না থাকলে তো আমার মাথাটাই ঠিক থাকে না। হুম, জানতাম বাড়িতে কোনো বাজার নেই। আর আমি যদি খালি হাতে বাড়িতে আসতাম তাহলে আমার আর রক্ষে থাকতো না। কি হলো, কিছু বললে তুমি? না না গিন্নি, আমি আর কি বলবো। যাও, এবার রান্নাটা সেরে ফেলো। খেয়ে দিয়ে মাছ মারতে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর মহেশ ঘরে চলে যায়। কদিন থেকে তো মাছ পাচ্ছি না। এদিকে গোপাল দাদাও যে আমার কাছে টাকা পাবে না। আর যে করেই হোক আমাকে মাছ ধরতেই হবে। এই বলে মহেশ নৌকা নিয়ে মাছ মারতে চলে যায় আর জাল ফেলে মাছ ধরতে লাগে, কিন্তু কোনো মাছ পায় না। না না, আজ মাছ না ধরে আমি এখান থেকে যাব না। কয়টা মাছ উঠিয়ে নিতেই হবে। এসব বলে মহেশ নৌকা নিয়ে নদীর ভিতরে যায়। এরপর কিছু মাছ উঠিয়ে নেয় আর মহেশ ফিরে আসে, গোপালকে টাকা দিয়ে দেয়। ঠিক সময়ে টাকাটা এনেছো মহেশ। আমার টাকাটা খুব দরকার ছিল। তা আজ কিছু বাজার করবে না? না দাদা, আজ আর কোনো বাজার করব না। এবার তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে। এরপর মহেশ বাড়িতে চলে আসে আর কিছুক্ষণের মধ্যে অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে। আরে যা,
কি জোরে বৃষ্টি পড়ছে, আমি তো পুরো ভিজেই গেলাম। গিন্নি, ও গিন্নি, দরজা খোলো। আরে তুমি তো ভিজেই গেছো দেখছি। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, বাজার থেকে আসতে আসতে ভিজেই গেলাম। আজ কতগুলো মাছ পেয়েছিলে গো? বেশি মাছ পাইনি। আর বলো না, মনে হচ্ছে নদীতে কোনো মাছ নেই। যতবার জাল ফেলি ততবারই ফাঁকা জাল ওঠে। দু তিনটে পেয়েছিলাম, বাজারে বিক্রি করেছি। তা গিন্নি, তুমি কি রান্না করেছো বলো তো? না গো, আজ যে এখনো কিছুই রান্না করিনি, এখন করব ভাবছি। তাহলে এক কাজ করো, তুমি বরং খিচুড়ি রান্না করো। বৃষ্টির দিনে খিচুড়ি, আহা, কি দারুণ খেতে। যাও যাও, আজ খিচুড়ি রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাই রান্না করছি তাহলে। এরপর মহেশের স্ত্রী রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পরে তাদের দরজায় ঠক ঠক শব্দ হয়। এ সময় আবার কে এলো? গিন্নি, ও গিন্নি, দেখো তো কে এসেছে। আরে বুড়িমা যে, আসুন ভেতরে আসুন, আপনি তো ভিজে গেছেন। আরে বুড়িমা, এই বৃষ্টির সময় ভিজে ভিজে কোথায় যাচ্ছিলে শুনি? আমার মেয়ের বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, তাই তোদের বাড়িটা দেখতে পেয়ে এখানেই চলে এলাম। নাও বুড়িমা, মাথাটা মুছে ফেলো। হ্যাঁ গো, বুড়িমাকে কিছু খেতে দাও। হ্যাঁ, খিচুড়ি রান্না করেছি, সবাই মিলে একসাথেই খাই। এরপর তারা একসাথে বসে খিচুড়ি খেয়ে নেয়। আর বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে। আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, বৃষ্টি এখনো থামছে না। বৃষ্টি তো এখনো থামছে না, তোদের অনেক কষ্ট দিয়ে ফেললাম। আরে কিসব বলছেন আপনি বুড়িমা? কষ্ট কিসের হবে? আপনি যে আমাদের অতিথি, বৃষ্টি না থামা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। এরপর মহেশের আর মহেশকে গিয়ে বলে, হ্যাঁ গো, ঘরে যে কোনো বাজার নেই, তুমি বরং নদী থেকে কিছু মাছ উঠিয়ে নিয়ে আসো। কিন্তু বাহিরে যে অনেক বৃষ্টি পড়ছে। তুমি ছাতা নিয়ে যাও, বুড়িমা যে বাসায় আছে, তাকে কি খেতে দেই বলো তো? তুমি মাছ নিয়ে এলে তা দিয়েই খাবে। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি তবে। এ কথা বলে মহেশ মাছ মারতে চলে গেল আর নদীর অনেক ভিতরে চলে গেল আর জাল ফেলতে লাগলো। তখনই মহেশ একটি ইলিশ মাছ পেল। ভালোই হলো, এই ইলিশ মাছটাই বাড়িতে নিয়ে যাই। এরপর মহেশ সেই মাছটি নিয়ে বাড়িতে এলো আর মহেশ সেই মাছটি তার স্ত্রীকে দিয়ে দিল। আরে বাহ, তুমি তো আজ ইলিশ মাছ পেয়েছো, এই মাছটাই বরং রান্না করি। এরপর মহেশের স্ত্রী ইলিশ মাছ রান্না করলো আর সে বুড়িকে ভালোভাবে আপ্যায়ন করলো। তাদের এমন আপ্যায়ন দেখে বুড়িটি অনেক খুশি হয়ে গেল। তখনই বুড়িটি একটি রূপ ধারণ করলো আর বলল, তোমরা অনেক ভালো। তোমরা একজন অচেনা মানুষকে কত ভালোভাবে আপ্যায়ন করো। আজ তো খাওয়া আজ তো ইলিশ খাওয়ার নিমন্ত্রণ করলে, আমি আজ অনেক খুশি হয়েছি। ও মা, এ তো দেখছি সত্যি সত্যি পড়ি। আরে আরে, কি হলো তোমার? সারাদিন বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছে। তুমি কোনো চিন্তা করো না, আমি মহেশকে ঠিক করে দিচ্ছি। এরপর সে পরী মহেশকে তার জাদু দিয়ে ঠিক করে দেয়। আর এরপর সে পরী তাদেরকে অনেক সোনা দানা দেয়। এসব দেখে মহেশ অবাক হয়ে যায়। এসব আমি কি দেখছি? হ্যাঁ, তুমি যা দেখছো সব সত্যি।
আমি একটি পরী, আর এগুলো সব তোমাদের। এবার আমি আসি। একথা বলে সে পরীটি সেখান থেকে চলে গেল। মহেশ ও তার স্ত্রী সে সোনা দানা পেয়ে অনেক খুশি হলো। এরপর থেকে তাদের আর অভাব থাকলো না। গিন্নি, ও গিন্নি, তোমার যে টাকাগুলো কাল দিলাম সেগুলো নিয়ে এসো তো। কেন গো, টাকা দিয়ে এখন কি করো? আজ আবার কোথায় যাবে? আরে, তোমার কি মনে নেই মোড়ল আমাদের কাছে কিছু টাকা পেত? সেই টাকাই তো এখনো দিতে পারিনি, সেটাই দিতে হবে। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, যাও তবে। এরপর মোহন সে টাকা নিয়ে মোড়লের বাড়িতে চলে আসে আর মোড়লকে সে টাকা দিয়ে দেয়। এরপর মোহন বাড়ির দিকে আসতে থাকে। তখনই অনেক জোরে বৃষ্টি পড়তে শুরু করে। আরে আরে, এ কি হলো? এই অসময়ে আবার বৃষ্টি শুরু হলো। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, মনে হচ্ছে ভিজেই যাব। এই বলে মোহন দৌড়াতে লাগলো, কিন্তু সেই বৃষ্টি এত জোরে হচ্ছিল যে মোহন ভিজেই গেল। আর কিছু সময় পর মোহন তার বাড়িতে এলো আর দরজায় শব্দ করতে লাগলো। আরে আরে, তুমি তো ভিজেই গেছো। আসো আসো, ভিতরে আসো আর মাথাটা মুছে ফেলো, না হলে আবার ঠান্ডা লাগবে তোমার। যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে আজ আর বৃষ্টি থামবে না। সে কি কথা, ঘরে যে কোনো বাজার নেই। কাল কত করে বললাম বাজারটা করে আনো, দেখলে তো এবার যে বৃষ্টি শুরু হলো, এবার কি করে বাজারে যাবে? ও নিয়ে তুমি চিন্তা করো না তো গিন্নি, ঘরে যা শুকনো খাবার আছে তাই দিয়ে চলবে। একটু বৃষ্টি কমলেই আমি বাজারে যাব, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। একটু একটু বৃষ্টি কমতে লাগলো। তখনই মোহন ছাতা নিয়ে বাজারের দিকে রওনা হলো। রাস্তায় গণেশের সাথে দেখা হলো। গণেশ মোহনকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মোহন, এই বৃষ্টির দিনে বাহিরে কি করছো? কোথায় আবার যাব, বাজারের দিকেই যাচ্ছি। ঘরে যে কোনো বাজার নেই, বাজার যে করতে হবে, না হলে যে না খেয়েই থাকতে হবে। তা দাদা, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার যাব, যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে সব ফসল ডুবে যাবে। ফসল নষ্ট হলে যে অনেক সমস্যা হয়ে যাবে। জানি না গো দাদা, কপালে কি যে আছে। আমাদের গ্রামটা একদম নিচু, সামান্য বৃষ্টি হলেই সবকিছু ডুবে যায়। বৃষ্টি যে আরো বাড়ছে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি। এরপর মোহন বাজারে চলে গেল আর বাজার করে নিয়ে এলো। তখন মোড়লের স্ত্রী বলতে লাগলো, বৃষ্টি যে থামছেই না, আমার যে অনেক ভয় লাগছে। শুনলাম অনেকের ঘর বাড়ি সব নাকি ডুবে যাচ্ছে। সেটাই তো আমিও ভাবছি গো গিন্নি, এ যে আমাদের জন্য অনেক বিপদ বয়ে আসছে। এভাবেই অনেক দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই ছিল না। গ্রামের সবাই চলে যেতে থাকে। মোহন ও তার বউ জানালা দিয়ে দেখতে থাকে। সে কি গো, গ্রামের সবাই যে চলে যাচ্ছে। চলে যে যেতেই হবে, তাছাড়া তো কোনো উপায়ও নেই। সব জায়গা যে ডুবে যাচ্ছে, আর এ অবস্থায় এখানে থাকবে কি করে? তাহলে আমরা কি করব এখন? বৃষ্টি বেশি বাড়লে তো আমাদেরকেও যেতে হবে, না হলে যে সমস্যা হয়ে যাবে। তুমি এক কাজ করো, কলা বাগান থেকে কিছু কলা গাছ কেটে নিয়ে আসো, একটা ভেলা বানিয়ে ফেলো। এটা আমাদের যাতায়াতের জন্য উপকারে আসবে। তুমি ঠিকই বলেছো গিন্নি, এটাই করতে হবে। যাই যাই, একটা ভেলা বানিয়ে ফেলি।
এই বলে মোহন বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকটি কলা গাছ কেটে নিয়ে আসে। অন্যদিকে গ্রামের মোড়ল খুব দুশ্চিন্তায় পড়ে যায়। চিন্তায় চিন্তায় আমার মাথাটা যে একদম শেষ হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। যে বৃষ্টি শুরু হয়েছে, আমি বরং এক কাজ করি, গ্রামবাসীদের জন্য শহর থেকে কিছু নৌকো নিয়ে আসি। এতে করে সবাই সেই নৌকা দিয়ে যাতায়াত করতে পারবে, কাউকে আর গ্রাম থেকে চলে যেতে হবে না। এসব বলে মোড়ল তার সহকারীকে অনেকগুলো টাকা দেয় আর সেই সহকারীকে শহরে পাঠায়। কিন্তু সেই সহকারী টাকা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে বন্যার কারণে মাঠঘাট জমি সব ডুবে যায়। গ্রামের মানুষেরা যাতায়াত করতে পারে না। হ্যাঁ গো, তুমি এক কাজ করো, তোমার এই কলার ভেলা দিয়ে সবাইকে একটু সাহায্য করো, তাহলে গ্রামে সবার যে বড্ড উপকার হবে। কিন্তু এ যে অনেক বৃষ্টি, কিভাবে কি করব? সেটাই তো আমিও ভাবছি। তবে তুমি মোড়ল মশাইয়ের সাথে কথা বলো, তাহলে কিছু সুবিধা পাবে। মোহন তার বউয়ের কথা মতো মোড়ল মশাইয়ের কাছে যায় আর তাকে কলার ভেলার কথা বলে। আর কলার ভেলার কথা শুনে মোড়ল অনেক খুশি হয়ে যায় আর বলে, এটা তো খুবই ভালো কথা, তুমি আমার বড্ড উপকার করলে। আমি এবার গ্রামবাসীদের বন্যার হাত থেকে মুক্ত করতে পারবো, আর এজন্য তুমিও অনেক অর্থ পাবে। তোমার এই কলার ভেলাই আমার শেষ ভরসা হলো। আমি এখন কি করব? মোড়ল মশাই, আপনাকে কি ভেলাটি দিয়ে যাব? না না, আমাকে কোনো ভেলা দিতে হবে না, ভেলাটা তোমার কাছেই থাক। তুমি সবাইকে সেই ভেলা দিয়ে সবাইকে সাহায্য করবে, এর বিনিময়ে তোমায় আমি অনেক অর্থ দিব। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। এরপর থেকে মোহন সে ভেলা নিয়ে গ্রামের সবাইকে সাহায্য করে। এতে করে সবার অনেক উপকার হলো। এর ফলে কাউকে আর গ্রাম থেকে চলে যেতে হয়নি। দেখলে তো, এই ভেলা আমাদের সবার জন্য শেষ ভেলা হয়ে গেল। ঠিকই বলেছো তুমি, আমি যে সবার সাহায্য করতে পেরেছি, এতেই আমার অনেক ভালো লাগছে। অন্যদিকে মোড়ল মোহনকে ডেকে পাঠায়। এই নাও মোহন, এই টাকা তুমি রেখে দাও। তুমি যে গ্রামের ও আমার অনেক সাহায্য করেছো, নাও নাও। ঠিক আছে মোড়ল মশাই, আমি এবার আসি। এরপর মোহন সেখান থেকে চলে যায়। বন্যা যতদিন ছিল, মোহন তার কলার ভেলা দিয়ে গ্রামের মানুষের সাহায্য করত। আর আস্তে আস্তে বন্যার পানি শুকিয়ে গেল আর বৃষ্টিও কমে গেল। এরপর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।